আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। দেশের উন্নয়ন হলেও গত 15 বছরে শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা পায়নি। কর্মক্ষেত্রে তাদের মজুরি এখনও যথেষ্ট নয় বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীতে শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে বিজিএমইএ এর দাবি, শ্রমিকদের 18 দফা দাবি আদায়ের পরও পোশাক খাতে এখনও অসন্তোষ বিরাজ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদন। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত 28 আগস্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। সামষ্টিক অর্থনীতির পাশাপাশি খাতোয়ারি পরিস্থিতিও পর্যালোচনা করছে কমিটি। সোমবার প্রায় 15টি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সময়ে কারখানাগুলোতে কাজের পরিবেশ যেমন উন্নতি হয়নি, তেমনি মজুরিও যথোপযুক্ত হয়নি। বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। তারা তাদের ন্যায্য হিস্সা পায় নাই। সেই ন্যায্য হিস্সা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। তিনি বলেন, শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এখন শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা চায়। শ্রমিকদের অধিকারকে কার্যকর করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে। আর আমি তো বলেছি বোধহয় আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য বিধান করে বাংলাদেশের শ্রম আইনকে সঠিক না করার কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এদিকে এক সংবাদ সম্মেলনে বিজিএমই জানায়, এখনও কারখানার নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা। 1-2 জনের গুজব নিয়ে পুরো সেক্টর যদি কেউ ইনস্টেবল করে দিতে পারে। 1000 কোটি 2000 কোটি ব্যাংকের থেকে নিয়েছে, ওনারা ব্যাংক ফোন করেন, ওনারা জানেন ওনাদেরকে টাকা দিতে হবে না। that's a different segment, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরি তো ব্যাংক ওন করে না। বিজিএমই নেতারা অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাক শিল্পে চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রম আইন সংস্কার সহ 5টি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। রোববার এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানিয়েছে সংস্থাটি। এছাড়া মজুরি কাঠামো ও নীতি সংস্কার করা, শক্তিশালী শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা করা, সামাজিক সুরক্ষা এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেয় ILO। তৈরি পোশাক ও অন্য খাতে শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে তৈরি অসন্তোষের কারণও পর্যবেক্ষণ করছে সংস্থাটি। শ্রম অসন্তোষ নিরসনে কারখানার মালিক, শ্রমিক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক আলোচনার উপর জোর দেওয়ার তাগিদ দেয় ILO। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত এবং 20 জন আহত হয়েছে। নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান। দুপুরে টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নিট ওয়্যার কারখানার সামনে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করা হয়। এছাড়া আশুলিয়ার বাইপাইলে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বার্ডস গ্রুপের শ্রমিকরা। এ সময় নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এর বাইরে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার 11টি কারখানা শ্রম আইনে বন্ধ ও 7টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি সব কারখানায় উৎপাদন চলছে স্বাভাবিকভাবে। আলোচিত ব্যবসা প্রতিষ্ঠান নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সাথে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এ নির্দেশনা দেয়। BFIUর চিঠিতে তাদের ব্যাংক হিসেবে লেনদেন 30 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও 30 দিনের জন্য বন্ধ করতে হবে। নাবিল গ্রুপের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 13,000 কোটি টাকার ঋণ বের করে নেয়ার অভিযোগ রয়েছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে BFIU।
স্বপ্নের দেশ আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া যেতে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব অনেক যুবক। ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারিত অনেকেই। সম্প্রতি গ্লোবাল উইংস নামের এমন এক ভুয়া এজেন্সির খপ্পরে পড়েছেন ৮৮ জন যুবক। ১,৭০,০০,০০০ টাকা নিয়ে এখন উধাও প্রতিষ্ঠানটি। কানাডায় ভিজিট ভিসা গিয়ে বৈধভাবে ওয়ার্ক পারমিটের সুবর্ণ সুযোগ। ফ্রেশ পাসপোর্টে ১০ বছরের ভিসা প্রাপ্তির এমন নিশ্চয়তা দিয়ে ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দেখা যায় অহরহর। এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিপাকে পড়েন অনেক যুবক। স্বপ্নের দেশ কানাডা এবং আমেরিকায় শতভাগ ভিসা প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে ফাঁদে ফেলেছে গ্লোবাল উইংস নামের একটি ভুয়া প্রতিষ্ঠান। ভিসা গ্যারান্টি দিয়ে জনপ্রতি ২ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছে প্রতিষ্ঠানটি। এভাবে প্রায় ১,৭০,০০,০০০ টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। অফিস বন্ধ পেয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ মঞ্জুরুল আলমের বাসায় যান ভুক্তভোগীরা। সেখানে ব্যবসার সহযোগী তার বোনের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি তিনি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও মোবাইলে কথা বলেননি। যাদের সঙ্গে এই প্রতারণা হয়েছে তাদের কেউ জানেন না তাদের স্বপ্নকে পুঁজি করে ফাঁদ পেতেছে গ্লোবাল উইংস। আমার ৫ মাস চলে গেছে, বাট আমাকে এম্বাসি পেজ এই ধরনের কোনো কিছুই করতে পারে নাই। জায়গা জমি বিক্রি করছি, লোন করছি, করে তাকে আমি ৮ লক্ষ টাকা দিছি জমা, কিন্তু সে আমার সাথে সম্পূর্ণ ২ নম্বরই করছে। 14/3/2024 আমি ৩ লক্ষ টাকা জমা দিই অস্ট্রেলিয়ার জন্য, কিন্তু আজও পর্যন্ত আমি মনে করেন যে কোনো কিছুই পাইলাম না। ওদের প্রেজেন্টেশনটা ছিল খুব চমৎকার, যেটা মানুষ দেখলে আসলে অন্য কোনো চিন্তা না করে ওদের কাছেই যাতে চলে আসে। কমিশনের লোভ দেখিয়ে বিভিন্ন জেলায় দিয়েছিলেন প্রতিনিধি নিয়োগও, তারাও প্রতারণার শিকার। ওরা নেটওয়ার্ক মার্কেটিং করে লোককে এনে মানুষ থেকে টাকা নেওয়ার ধান্দাটা সবচেয়ে বেশি করছে। আমার কোনো টাকা ফেরতও দিচ্ছে না, আমরা উনিকে পাচ্ছি না, উনি পালাই চলে গেছে দুবাইতে। মামলা নিতে হবে, মামলা নিলে আসামি গ্রেফতার করা যাবে, তারপরে কোর্টে চার্জশিট দেওয়া যাবে, বিচারের প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকরা বলছেন কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ভিসা দেওয়ার বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট দূতাবাসের উপর। আপনি কানাডা এবং ইউকে যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, আপনি সরাসরি তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেও সাপোর্ট নিতে পারেন, তাদের সার্ভিস আছে। সো আমরা যাতে যত্র টাকা না দিই, আমরা আসলে এটা অনেকেই ভুক্তভোগী হচ্ছে। প্রতারণা থেকে বাঁচতে সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইটে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে সেবা বাড়লে অনিয়ম কম হবে, কারণ অফলাইনে সেবা সুযোগ থাকলে অনিয়মের সুযোগ থাকে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে এসব কথা বলেন। অর্থ বিভাগের অনলাইন সেবা ও সিস্টেমের উদ্বোধনীতে এ মন্তব্য করেন তিনি। সেবা বাস্তবায়নে সময় ক্ষেপণ কাম্য নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনলাইন হোক অফলাইন হোক সব সেবা সমন্বিত হতে হবে। নিজেদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকারে রাখতে হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, সেবা অটোমেটেড না হলে সেবা প্রার্থীদের ভোগান্তি কমবে না। একই সঙ্গে সেবাগুলোর ব্যাপারে জনগণকে জানাতে হবে বলে মনে করেন তিনি। অনলাইন সেবায় জনগণ উপকৃত হচ্ছেন উল্লেখ করে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, এ ধরনের সেবা টেকসই করতে হবে। তিনি সময় নিয়ে হলেও সব ধরনের সেবা অনলাইনের আওতায় আনার পরামর্শ দেন। অটোমেটেড না হয় বা স্বয়ংক্রিয় না হয়, যদি ডিসক্রিপশনের উপর নির্ভর করে, তখন কীরকম কষ্ট। আমি বহু পেনশনভোগীদের দেখেছি, ডিউ রেসপেক্ট, এই যে অফিসে বসে থাকে, আমাকে দুইজন অনেক সিনিয়র, আমাকে সারাদিন আমাকে তো বসতেও পারে না অনেক সময়। আপনাকে হয়তো চিনতে পারেন, আপনি রিটায়ার করেছেন 15-20 বছর আগে, তারপরে একটু বসতে বলবেন না, পেনশনের টাকার জন্য দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা। 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর মাসের 28 দিনে রেমিটেন্স এসেছে $211,31,10,000, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 25,357,32,00,000 টাকা, যা আগের মাস আগস্টের তুলনায় বেশি। রোববার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সে হিসেবে সেপ্টেম্বর মাসে প্রতিদিন রেমিটেন্স এসেছে $7,54,68,000, আর আগের মাস আগস্টে প্রতিদিন রেমিটেন্স এসেছিল $7,41,38,333। আগের বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $4,44,78,333।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। ডিএসসি এক্স সূচক 33.61 পয়েন্ট কমে অবস্থান করছে 5,624 পয়েন্টে। সোমবার ডিএসসিতে লেনদেন হয়েছে 503,90,00,000 টাকার। হাত বদল হওয়া 395 কোম্পানির মধ্যে দর বেড়েছে 157টির, কমেছে 196টির এবং অপরিবর্তিত ছিল 42টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। সবচেয়ে বেশি হাত বদলের তালিকায় প্রথম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আর শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সাজিবাজার পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 106.19 পয়েন্ট। লেনদেন হয় 17,63,00,000 টাকার শেয়ার। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার